গেম অফ ডেস্টিনি, লেখিকা ঈশান সর্দার তীব্রতা ওরফে তুষারকন্যা। উন্মাদনা অর্থ হৃদয়ের ইচ্ছা। হৃদয়ের ক্ষত যখন মস্তিষ্কে ভারী হয় তখন প্রায় সময় তাকে উন্মাদনা নাম দেওয়া হয়। উন্মাদনা শান্তিও আবার অশান্তিও বটে। উন্মাদনা ক্ষত সৃষ্টি করলেও জীবন দান করে। উন্মাদনা একাকিত্ব দেয়, তবে কিছু মানুষ আছে যাদের উন্মাদনা তাদের সবচাইতে বড় শক্তি। আরোহী বাসের উইন্ডো সিটে বসে আছে। এই বাসটি করাচি থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে। আরোহী বাংলাদেশি হলেও বেশ কয়েক বছর ধরে সে পাকিস্তানে রয়েছে। গত 5 বছরে এই দেশে থাকার পরেও এক শহরে সে বেশি সময় ধরে থাকতে পারেনি। সেই জন্য সম্পূর্ণ পৃথিবী থেকে নিজেকে আড়াল করে রাখতে চায়। তার ধারণা যদি তাকে কেউ খোঁজার চেষ্টা করে তবে ইউরোপ বা নর্থ আমেরিকার কোনো দেশে খোঁজা হবে। গত 1 বছর যাবৎ আরোহী করাচিতে ছিল, কিন্তু তার জীবনে আগত এক ঝড়ের কারণে তাকে স্থান ত্যাগ করতে হয়েছে। আরোহী ভেবেছিল সে আগামী 4 মাসের জন্য করাচিতেই থাকবে, এরপর ক্যালিফোর্নিয়াতে চলে যাবে, কিন্তু সব কিছু তার পরিকল্পনা অনুযায়ী হয়নি। তাই বাধ্য হয়ে অতি দ্রুত তাকে স্থান ত্যাগ করতে হয়েছে। ইসলামাবাদে আসার কারণ এই শহরে তার 5 জন বন্ধু রয়েছে, আর এই অষ্টাদশের কৈশোরের বিশেষ স্মৃতি এই শহরের একটা এতিমখানায় রয়েছে। আরোহীর বন্ধুরা ওর মতো এতিমখানায় বড় হয়েছে। আরোহী এতিম না হলেও ওর বন্ধু ও চেনা পরিচিতদের কাছে ও এমন একটা মেয়ে যে তার বাবা মা ও বংশপরিচয় সম্পর্কে অবগত না। আরোহী নামটাও এতিমখানার একজন বাঙালি বিহারি শিক্ষকের দেওয়া। আরোহী অবশ্য তাকে আম্মি বলে ডাকে। আরোহী ওর অতীত নাম পরিচয় সম্পর্কে অজ্ঞ না, বরং যা ওর অভিভাবকরাও জানে না তা সম্পর্কেও আরোহীর ইলম আছে। এই পর্যায়ে আরোহীর একজন বন্ধু মাহির তাকে কল করে। মাহির আরোহীর সাথে উর্দুতে কথা বলায় আরোহীও তাকে উর্দুতে উত্তর দেয়। আরু, আর কতক্ষণ লাগবে? মাত্র 1 ঘন্টা। তুই কি আয়েশার বাসায় থাকবি, নাকি আমি অন্য কোথাও তোর থাকার ব্যবস্থা করব? আমি আমার থাকার জন্য একটা ফ্ল্যাট রেন্ট করেছি, আমাকে নিয়ে তোদের এত চিন্তা করতে হবে না। তোর এত তাড়াতাড়ি ইসলামাবাদ আসার কারণটা তো এখনো বললি না। এসে তোদের সাথে দেখা করব, তখন বলবো, এখন রাখি। মাহিনের সাথে কথা শেষ করে আরোহী কিছুক্ষণ চোখ বন্ধ করলো। চোখ খুলতেই তার চোখে পড়ল তার হাতে থাকা ব্রেসলেটের উপরে। এটা শুধু কোনো ব্রেসলেট নয়, এটা তার প্রিয়জনের তার কাছে থাকা একমাত্র স্মৃতি। ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী, যা মার্গোল্লা পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি আধুনিক ও সুপরিকল্পিত শহর। 1960 খ্রিস্টাব্দে পাকিস্তানের রাজধানী করাচি থেকে ইসলামাবাদে স্থানান্তর করা হয়। দরজার ওপাশ থেকে খুব জোরে জোরে কেউ নক করছে আর আরো আরো বলে ডাকছে, কিন্তু আরোহীর ওঠার কোনো নামগন্ধ নেই। গত 1 সপ্তাহ যাবৎ ও শান্তিতে ঘুমাতে পারেনি, তাই আজ অনেকদিন পর ও একটু শান্তিতে ঘুমাচ্ছিল। কিন্তু ওর শান্তি হয়তো ওর বন্ধুদের সহ্য হয়নি, এই জন্য ওর নিদ্রায় জল ঢালতে এত সকাল সকাল উপস্থিত হয়েছে। কাল রাতে ও ওর বাসার ঠিকানা ইমানকে দিয়েছিল। যদি জানতো ওর বন্ধুরা ওর সুখের বিউটি স্লিপ ভেঙে চুরমার করে দিবে, তবে ও এমন ভুল জীবনেও করতো না। খুব কষ্ট করে অষ্টাদশী উঠে দাঁড়ালো। পরনে তার হেলো কিটি পাজামা আর ডরিমন টপ। গেট খুলতেই দেখে ওর বন্ধু মাহির, দানিশ, আয়েশা, ইমান আর আয়রা উপস্থিত। ওদের মধ্যে ও একাই বাংলাদেশি। দানিশ বলল, কী রে, বাসায় ঢুকতে দিবি না? আর কিছু খেতে দে, খুব খিদে লেগেছে। আরোহী বলল, আয় সবাই ঘরে, সবাইকে খাটেই বসতে হবে, কারণ আমার বাড়িতে খাট আর আলমারি ছাড়া আর কিছুই নেই। তোদের খাওয়াতেও পারবো না, কারণ আমি নিজেই কাল থেকে কিছু খাইনি। মাহির বলল, আমি হালিম নিয়ে এসেছি, এটাই খাবো সবাই। ইমান বলল, তুই এখনো বললি না তুই কেন এত তাড়াহুড়ো করে ইসলামাবাদে আসলি? তোদের সব এক্সপ্লেন করছি, কিন্তু তোরা কেউ বেশি রিয়েক্ট করবি না। 1 সপ্তাহ পূর্বে করাচির একটা বিলাসবহুল হোটেলের একটা কক্ষে একটি মেয়ে খাটে বসে রয়েছে। মেয়েটি হয়তো পশ্চিমা কোনো দেশের, তাই হয়তো তার সামনে থাকা ছেলেটি তার সাথে ইংলিশে কথা বলছে। টেবিলের উপরে পিল রাখা আছে। তাড়াতাড়ি খেয়ে আমার চোখের সামনে থেকে বের হও। কেন, ভয় পাচ্ছ? কি করবে যদি আমি তোমার কথা না শুনি? আমি খাবো না, যা খুশি করতে পারো। মাইকেলের মুখের উপর কেউ কথা বলবে সেটা মাইকেল সহ্য করতে পারল না। বিশেষ করে একটা মেয়ে এরকম স্পর্ধা দেখিয়েছে, সেটা মাইকেল মেনে নিতে পারল না। নিজের পকেট থেকে রাইবার বল বের করে তাড়াতাড়ি শ্যুট করে দিল। গুড বাই বেবি, রেস্ট ইন পিচ। মাইকেল কক্ষ থেকে গান গাইতে গাইতে কক্ষ থেকে বের হয়ে গেল। আচ্ছা চালতা হো, দুয়াও মে ইয়াদ রাখনা। হঠাৎ মাইকেলের সাথে আরোহীর ধাক্কা লাগলো। এই বিষয়টাতে মাইকেল খুব বিরক্ত হলো। সে অগ্নিদৃষ্টি আরোহীর দিকে নিক্ষেপ করল। যদিও বা আরোহী মাস্ক পরা ছিল, কিন্তু প্রথম দেখায় সে হয়তো মাইকেলকে নিজের প্রতি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আরোহী ভয়ে ভয়ে বলল, সরি স্যার। মাইকেল একটা রহস্যময় হাসি দিয়ে বলল, হোয়াটস ইউর নেম? আরোহী মাথা নিচু করে বলল, আরোহী। সারনেম? আরোহী ইতস্তত বোধ করে বলল, স্যার, আই ডোন্ট হ্যাভ এনি সারনেম। সো ইউ আর এ অরফান? মেবি। হাউ মাচ ডু ইউ চার্জ ফর ওয়ান নাইট?
আরোহী কিছুটা রাগান্বিত স্বরে বলল, স্যার প্লিজ বিহেভ ইউরসেলফ। মাইকেল হুঙ্কার করে বলে উঠল, কি নাটক শুরু করলি? আমি কি জানি না তোদের মতো ইতিম মেয়েরা কীরকম হোস? তোদের মতো মেয়েরা টাকার জন্য শোক করতে পারে। এই পর্যায়ে আরোহী আর নিজেরা কন্ট্রোল করতে পারল না। আরোহী মাইকেলের গালে খুব জোরে একটা চড় নিক্ষেপ করলো এবং তাকে বাস্টার্ড বলে সম্বোধন করলো। মাইকেল এই চড়টার জন্য অপ্রস্তুত ছিল, তাই সে নিজেকে প্রটেক্ট করতে পারেনি। মাইকেল প্রথমে বেশ কয়েকটা অশ্রাব্য ভাষায় গালি দিয়ে বলল, কত বড় স্পর্ধা তোর! একটা ইতিম হয়ে তুই মাইকেল ফ্রান্সিসকে বাস্টার্ড বললি? আই এম প্রমিসিং ইউ, ইউ উইল ভিজিট হেল ইন দিস ওয়ার্ল্ড। আরোহী বুঝতে পারল ও এক মহাবিপদের জালে নিজেই নিজেকে জড়িয়ে ফেলেছে, তাই অতি দ্রুত সে মাইকেলের চোখ ফাঁকি দিয়ে পালালো। মাইকেল হোটেলের সব স্টাফদেরকে আরোহীকে খুঁজতে বলল। আরোহী বুঝতে পেরেছিল ও পালিয়ে বেশি দূর যেতে পারবে না, তাই মাইকেল যে ঘর থেকে বের হয়েছে ও সেই ঘরের আলমারিতে লুকিয়েছিল। টানা একদিন আলমারিতে বন্দি থাকার পর হোটেলের এক স্টাফের সাহায্যে ও হোটেল থেকে বের হয়েছে। এরপরে যত তাড়াতাড়ি সম্ভব ইসলামাবাদে চলে এসেছে। আয়েশা বলল, OMG, ইট ওয়াজ টু টেরিবল। মাহির বলল, মনে হয় না মাইকেল ফ্রান্সিসের মতো রাক্ষস এত সহজে তোর পিছু ছাড়বে। আর তুই এখন ইসলামাবাদে আছিস, এটা ওদের শহর। তুই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ক্যালিফোর্নিয়ায় চলে যা। আয়রা সবার মধ্যে থাকা বিষণ্ণতা দূর করতে বলল, তুই বলেছিলি তোর একটা জব লাগবে। আমরা সবাই যেখানে চাকরি করি ওইখানে কালকের পার্টির জন্য কিছু এক্সট্রা স্টাফ লাগবে। তুই চাইলে ওখানে তোর কথা বলতে পারি আমি। কাজ ভালো লাগলে পার্মানেন্ট জব দিব। ওকে, কনফার্ম কর, আমার কোনো প্রবলেম নেই। সকল পথ ভেঙে যাক, সমস্ত পরিণতি ঘটুক, আমি তোমার প্রতীক্ষার স্বীকার করি। তুমি যদি কখনো আসো, যে কোথাও আসো, যে কোনো মুহূর্তে আসো, রাতের নিস্তব্ধতা বা ভোরের আলোয়, ঝড়ের গর্জনে বা বৃষ্টির মায়াবী ছায়ায়, তুমি আসো বা না আসো, আমি তোমার অপেক্ষায় থাকব। সময়ের সীমানা পেরিয়ে সব কষ্টের গভীরে ডুবে শুধু একবার একটুখানি দেখার আশায়। আরোহী বেডের পাশে একটি টেবিলে বসে খুব যত্ন নিয়ে একটি ভাস্কর্য তৈরি করার কাজে মনোনিবেশ করেছে। দেখে মনে হচ্ছে ভাস্কর্যটি একটি সুপুরুষের। এখনও ভাস্কর্যটি স্পষ্ট নয়, তবে মনে হচ্ছে আরোহী যার ছবি রুমের প্রতিটা দেয়ালে ক্যানভাসে অঙ্কন করেছে, হয়তো তারই ভাস্কর্য বানাচ্ছে। কালকের তুলনায় আজ আরোহীর ঘরটা সম্পূর্ণ আলাদা। খাটের পাশে টেবিলে অষ্টাদশী নিজের কাজে ব্যস্ত। কক্ষের প্রতিটা দেয়ালে তার প্রিয় পুরুষটির ছবি। মেঝেতে অবশ্য আরও কিছু রঙিন ক্যানভাস রয়েছে, তবে সেগুলো এক্সিবিশনের জন্য। এগুলো আগামীকাল জাপান ন্যাশনাল এক্সিবিশনে পাঠাবে। খাটের পাশে রয়েছে একটি কম্পিউটার টেবিল। অষ্টাদশী যখন নিজের কাজে ব্যস্ত ছিল তখন হঠাৎ টিয়া এসে তাকে ডাকে। প্রকৃতপক্ষে টিয়ার কোনো অস্তিত্ব নেই। টিয়া আরোহীর নিজের তৈরি করা একটা ইমাজিনারি ক্যারেক্টার। টিয়া শুধালো, আর কতদিন শ্রী? আরোহী টিয়ার পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। তোমাকে কতবার বলেছি আমাকে এই নামে ডাকবে না। ওকে আরোহী, তুমি কি ওনাকে এখনও ভুলতে পারোনি? এখনও কেন ওনাকে মনে করে নিজেকে কষ্ট দাও? আমি ওনাকে মনে কি করে করব? উনি তো সবসময় আমার মনেই থাকেন। উনি ছাড়া যে আমার কোনো অস্তিত্ব নেই। আরোহী হাঁটতে হাঁটতে আলমারির পাশে গেল। সেখান থেকে একটি ক্যানভাস হাতে তুলে নিল। সেখানে অঙ্কিত রয়েছে একজন ছোট বালিকা আর একজন টিনেজার। ছবিটা দেখে অষ্টাদশীর একটা ঝাপসা স্মৃতি মনে পড়ে গেল। টিফিন টাইমে স্কুলের গ্রাউন্ডে একটা ছোট মেয়ে দোলনায় বসে দোল খাচ্ছিল। এটা তোর জন্য না, এখান থেকে চলে যা। এই, নাম বলছি দোলনা থেকে। তোর বাপের দোলনা নাকি যে এত ভাব নিয়ে ঢোল খাচ্ছিস? এইভাবেই কয়েকজন সিনিয়র মেয়েটিকে বুলি করতে থাকে। এই, তুই কি কালা নাকি? তুই শুনিস না নাকি? একজন মেয়েটির হাত ধরে মেয়েটিকে দোলনা থেকে নামাতে নিল। মেয়েটি নেমে গেলে আরেকজন চুল টান দিতে যাবে, ঠিক তখনই, এই, হ্যান্ডস অফ! সামনে দাঁড়িয়ে আছে অরণ্য। দুপুরের আলোয় যেন তাকে মৃত্যুদূত বলে মনে হচ্ছে। শার্টের কয়েকটা বাটন খোলা, দুই হাতের স্লিভস গোল্ড করা, চুলগুলো ঘামে ভিজে রয়েছে। ছেলেগুলো একটু দূরে সরে গেল। সবাই জানে CS অরণ্য স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট, হেড বয়, ডিবেল ক্লাবের মডারেটর, আর তার থেকেও বড় কথা হলো অরণ্যর বাবা এই স্কুলের অ্যান্ড কলেজের শেয়ার হোল্ডার। ভাইয়া, আমরা তো শুধু মজা করছিলাম। চুপ, আমি কোনো এক্সপ্লেনেশন চাইনি। অরণ্য সামনে এসে মেয়েটিকে দোলনা থেকে নামিয়ে কুলে তুলে নেয়। তুই ঠিক আছিস? মেয়েটা মাথা নাড়ায়। তোদের সাহস কী করে হয়? ওকে ছুঁতে চাও তো দূরে থাক, আর তার দিকে তাকানোর। ছেলেগুলো চলে যেতে নিলে অরণ্য চিৎকার করে বলল, শুনে রাখো সবাই, ওর সাথে কেউ মিসবিহেভ করলে এই স্কুলে তার শেষ দিন হবে। অরণ্য মেয়েটাকে নিয়ে চলে গেলে পেছন থেকে কয়েকজন ছেলে হকি স্টিক দিয়ে ওই ছেলেগুলোকে মারতে থাকে। আরোহী ছবিটির দিকে তাকিয়ে একটা গান গাইতে শুরু করলো। এসে ভিতো কায়া গিলা শিকিবা
जो तू मुझे कभी ना मिला। হঠাৎ করে আরোহীর ফোনটা বেজে উঠল। আরোহী একবার ফোনের দিকে তাকালো, এরপর কিছুটা বিরক্ত হয়ে কল রিসিভ করলো। ওরে মাইয়া, ওরে দোস্ত, ওরে আমার বারবি ডল, কি অবস্থা তোর? তুই তো দেখি একদমই মইরা গেছস মোর লাইগা। অবশ্য মইরা যাওয়ানের ওই কথা, মই তো প্রতিদিন তোর 2বার কইরা কল দেহি, তুই তো মোরে 1 সপ্তাহেও একটা কল করস না। আরে মামা, লাস্ট 2টা সপ্তাহ ধইরা তো তুই কলও ধরস না। আমি তোর 10টা না 5টা না একটা মাত্র বান্ধবী, যে তোর বাংলাদেশে থেকে প্রতিদিন কল করে। তুই কি জানিস গত কয়েকদিন ধইরা তোর লেগে কত খবর সংগ্রহ করে রাখছি? তোরে না কইতে পেরে আমি কয়দিন ধইরা ঘুমাই পর্যন্ত না। এই মেয়ে, এটা কোন ধরনের ভাষা? তুমি তো আঞ্চলিক ভাষার সাথে সাধু চলিত প্রমিত সব মিক্স করে ফেলেছ। কে বারবিডল? আমাকে বারবিডল বলে শুধু মাতাশ্রী আর মাহিন ভাইয়া ডাকে, আর আমাকে আরোহী বলে ডাকবে। আসছে আমার বিদেশিনী, আঞ্চলিক ভাষা বোঝে না। কয়েকদিন পর পর নতুন নতুন নামে আমি ডাকতে পারবো না, আর তোমার ওই যুক্তবর্ণওয়ালা নামে তো আমি কখনোই ডাকতে পারবো না। আরোহী বুঝতে পারল যে জাফরিন তাকে জ্বালানোর জন্য এমন করছে, তাই জিজ্ঞাসা করল, খানমহলে সবাই কেমন আছে? শোন, তোর দাদার পায়ে খুব ব্যথা, তাই বেশিরভাগ সময় উনি নিজের রুমেই থাকেন। তোর দাদি আর তোর চাচা মানে তোর বাবা ওমরা করতে গিয়েছে, আর তোর সৎ বোন রুহানির পা ভেঙে ঘরবন্দি হয়ে আছে। তোর বায়োলজিক্যাল ফাদার অর্থাৎ মিস্টার খান দুবাই গিয়েছে, আর অ্যাজ ইউজুয়াল তোর সৎ মা সংসার নিয়ে ব্যস্ত রয়েছে। রুহানির আরিয়ানের বিয়ের কথা চলছে। মেয়েটার জন্য আমার খুব খারাপ লাগে। আমরা সবাই জানি ও মাহিন ভাইয়াকে ভালোবাসে, এরপরেও তার বিয়ে আরিয়ানের সাথে হচ্ছে। ও তো ঢাবিতে ভর্তি হতে চেয়েছিল, কিন্তু রোজ আন্টি জোর করে ওকে পদ্মা কলেজে ভর্তি করলো। যাই হোক, তোদের বাড়িতে অনেক ঝামেলা চলছে। তোর দাদা তার প্রপার্টি 3 ভাগে ভাগ করতে চায়, কিন্তু তোর সৎমা চায় না যে তুই সম্পত্তির ভাগ পাস। তাদের মতে তো তুই তোর মায়ের সাথে নিউ ইয়র্কে অনেক সুখে আছিস। এই দেশে সম্পত্তি নিয়ে তুই কি করবি? তোর সত্যিটা তো আর কেউ জানে না। রুহি আন্টির জন্য আমার খুব মায়া হয়। উনি তোকে যতটা ভালোবাসে ততটা ভালো তোকে মালা আন্টিও বাসে না। কে বলবে যে মালা আন্টি তোর আসল মা আর রুহি আন্টি তোর চাচি? আঙ্কেল আন্টি অনেকবার তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু তোর মম তো আর কারোর সাথে কোনো যোগাযোগ রাখে নাই। ওনারা একবার তোর নানার সাথে দেখা করতে কামারগাঁও গিয়েছিলেন। তোর জল্লাদ নানা কোনো কথা না বলে ওনাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার তো মনে চায় তোর নানাকে জানে মেরে ফেলি। তোর সাথে আজ পর্যন্ত যা যা হয়েছে তার জন্য শুধু উনিই দায়ী। মানুষের পাপের ঘোড়া যখন পূর্ণ হয় তখন তাকে আর দুনিয়াতে শাস্তি দেওয়া যায় না, তার শাস্তি শুধুমাত্র জাহান্নামেই দেওয়া হয়। তুই প্লিজ একবার বাংলাদেশে এসে সবার সাথে দেখা করে যা। আমিও স্ট্যানফোর্ডে স্কলারশিপ পেয়ে গিয়েছি। ইনশাল্লাহ আগস্ট থেকে দুজনেই ক্লাস শুরু করব। একটা কথা বল, তুই এমআইটি ছেড়ে স্ট্যানফোর্ডে কেন অ্যাডমিট হলি? চাইলে কিংবা নিউ হ্যাভেনে আরও ভালো স্কলারশিপে পড়তে পারতি। আমি বেশ অনেকগুলো দিন ক্যালিফোর্নিয়াতে থাকতে চাই। এই যে মোহাব্বত ক্যালিফোর্নিয়া সে হ্যাঁ, এই আসল মে কিসি অর সে হ্যাঁ। আরোহী কোনো উত্তর না দিয়ে কল কেটে দিল। একটা নোটিফিকেশন এলো, তাকিয়ে দেখলো আয়শা মেসেজ করেছে, আমরা বাড়ির সামনে মাইক্রো নিয়ে ওয়েট করছি। আরোহী একটা পিঙ্ক কামিজ আর জিন্স পরে রেডি হয়ে গেল। ঠোঁটে হালকা লিপ গ্লোস লাগিয়ে নিজেকে দেখতে লাগলো। আরোহী ড্রেসিং টেবিলের উপর থেকে ক্রিট অ্যাভেন্টাস পারফিউম হাতে তুলে নিয়ে আলতো করে লাগালো। তেরি খুশবু আর তেরি সাসে কাতরা কাতরা সব ভুলায়েঙ্গে। আরোহী ধীরে ধীরে পারফিউমের মধ্যে অরণ্যকে অনুভব করতে লাগলো। আরোহীর ফোনে একটা নোটিফিকেশন আসে, আমরা ওয়েট করছি, জলদি আয়। হাইওয়ের পাশে মাহিরের জিপে অপেক্ষা করছিল মাহির, দানেশ, আয়রা, আয়শা আর ইমান। আরোহী গাড়িতে এসেই মাহিনের পাশে ফ্রন্ট সিটে বসে পড়ে। এই মেয়ে, এত দেরি হলো কেন? আমি অনেক টায়ার্ড, প্লিজ একটু রেস্ট নিতে দে। গাড়ি ছুটে চলে দ্য ফ্রান্সিস রিসোর্টের উদ্দেশ্যে। প্রায় 30 মিনিট পর গাড়ি এসে থামে রিসোর্টের সামনে। ইতোমধ্যেই সবাই রিসোর্টে চলে এসেছে। মাহিনের দানিশ কিচেনে চলে গিয়েছে, আয়রা গিয়েছে স্টাফ রুমে, আর আরোহী আর আয়েশা রিসোর্টের 4th ফ্লোরে চলে এসেছে। রিসোর্টের এই ফ্লোরটা প্রাইভেট, শুধু মালিকের নাতিরা এলে এই ফ্লোর ওপেন করা হয়। উফ, এই মেয়েটা, ওর জন্য আমি কতদিন ধরে শান্তিতে ঘুমাতে পারছি না। ওর মতো একটা 2 টাকার মেয়ে সাহস কী করে হয় মাইকেল ফ্রান্সিসের গায়ে হাত তোলার? ওর মৃত্যু আমার হাতেই নিশ্চিত। না, মৃত্যু নয়, ওকে আমি এমন জীবন উপহার দিব যা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। ফিরোজ খুব বিরক্ত হয়ে বলল, প্লিজ স্টপ ইট ইয়ার। এই মেয়েটা ভুল কিছু করেনি। তুমি যা করেছো ওর সাথে তার রিয়াকশন ছিল। সিকান্দার ফিরোজের দিকে তাকিয়ে বলল, এই, তুমি আমাদের ফ্রেন্ড নাকি ওই রাস্তার মেটার? আমি শুধু মাইকেলের ফ্রেন্ড, এই জন্য আমি ওকে সুপরামর্শ দিচ্ছি। তোদের মতো কুকুর না আমি।
ওর এত পাগলামির পরও আমি ওকে ছেড়ে যাইনি, কারণ আমি ওর সত্যিকারের বন্ধু। 20 বছরের ফ্রেন্ডশিপ আমাদের। ও ভুল পথে হাঁটলে ওকে সঠিক পথ দেখানো আমার কর্তব্য। আদিল মাইকেলের দিকে তাকিয়ে বলল, একটু পর তোদের দাদুর বার্থডে পার্টি শুরু হওয়ার কথা। আই থিঙ্ক আমাদের নিচে যাওয়া উচিত। তোরা যা, আমি রেডি হয়ে আসছি। আরও ম্যানেজারের কল এসেছে, আমাকে ফুড কোর্টের দিকে যেতে বলেছে। তুই এক কাজ কর, এখানকার বেডরুমগুলো ক্লিন করে দে। আরোহী চুপচাপ ঘরে ঢুকে দ্রুত নিজের কাজ শুরু করে দেয়। মাইকেল রুফটপ থেকে সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামতে লাগলো। রুমের সামনে যেতেই বুঝতে পারলো ভিতরে কেউ রয়েছে। এই ফ্লোর মাইকেলের জন্য বুক করে থাকে। তার অনুপস্থিতিতে এই ফ্লোরে কেউ আসে না। মাইকেল রুমের কিছুটা ভিতরে ঢুকতেই দেখতে পেল এক রমণী তার রুমের ফ্লোরে বসে ক্লিন করছে। একটু সামনে যেতেই দেখতে পেল সেই নারীর অতি প্রলোভনীয় চেহারাটি। মাইকেল ঠোঁট বাঁকিয়ে হালকা হেসে বলল, হ্যালো মেডিউসা, হোয়াট এ গ্রেট সারপ্রাইজ, আই এম জাস্ট ইমপ্রেসড। একটা তীব্র শব্দ শুনতে পেয়ে অষ্টাদশী পেছনে ঘুরে তাকালো। মাইকেল? আরোহী মনে মনে বলতে লাগলো, মানুষ খাল কেটে কুমির আনে আর আমি তো কুমিরের ভর্তি খালে ঝাঁপ দিয়েছি। হাসবুন আল্লাহ ও মিয়া মূল ওয়াকিল। মাইকেল ধীরে ধীরে এগিয়ে আসতে আসতে বলল, আরে মেডুসা, কি এত ভাবছ? বাই দ্য ওয়ে, আজকে ওই থাপড়টার প্রতিশোধ নিয়ে নিলে কেমন হয়? हम और तुम एक कमरे में बंद हो गए और दोनों बदनाम हो गए। আরোহী কিছুটা তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, লেট মি গো মাইকেল। মাইকেল নিষ্ঠুর ভঙ্গিতে হেসে কণ্ঠে কিছুটা শ্লেষ মিশিয়ে বলল, তোমার কি মনে হয় আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব? মাইকেল ফ্রান্সিস আমার নাম। দ্য ফ্রান্সিস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আমি। এই সব কিছুর উত্তরাধিকার আমি। আর তোমার মতো একটা বাস্টার্ড আমার গায়ে হাত তুলেছে। এই শাস্তি যে তোমাকে পেতেই হবে। আরোহীও মাইকেলের চোখে চোখ রেখে বলল, আমি যা করেছি সেটা তোমার প্রাপ্য ছিল। তোমার কোনো অধিকার নেই আমাকে হ্যারাস করার। আর আমি আপনার মতো নাম নিয়ে বড়াই করি না, কারণ আমি জানি নামে নয় কাজেই মানুষের প্রকৃত পরিচয়। মাইকেল শ্লেষাত্মক হেসে বলল, উহ মেডুসা, নাম দিয়ে বড়াই করার জন্য একটা নাম থাকা জরুরি, আর বাকি রইল কাজ। ও, কি সুন্দর হোটেল স্টাফদের কাজ করছো তুমি। এখন আবার বলো না সব কাজকে সম্মান করতে শিখো। কোনো কাজ ছোট নয়, ব্লা ব্লা ব্লা। আরোহী কিছুটা বিরক্ত হয়ে বলল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আই এম নট মেডুসা, মাই নেম ইজ আরোহী। আরোহী নাম আমার। মাইকেলের চোখে যেন এক অদ্ভুত প্রশান্তি খেলে গেল। সে কিছুটা শীতল কণ্ঠে বলল, তোমাকে হয়তো কেউ কোনোদিন বলেনি যে তুমি একদম গ্রিক মাইথোলজির মেডুসার মতো। সত্যি বলতে তোমাকে দেখে কোনো মানুষ মনে হয় না। তুমি কোনো ফেরি, যে কোনো প্যারালাল ইউনিভার্স থেকে ভুল করে এই পৃথিবীতে চলে এসেছে। কিন্তু তুমি জানো না পৃথিবীর মানুষ ঠিক কতটা খারাপ, কতটা নিচে নামতে পারে, তোমার কি কি ক্ষতি করতে পারে। তুমি এক মনস্টারের বহুকালের নিদ্রা ভঙ্গ করেছ। তোমার সাথে এখন কি কি হবে, কতটা খারাপ হবে। এখানে কেউ রাক্ষস, কেউ খুক্কস, কেউ পিশাচ, কিন্তু সবাই মানুষ নামের একটা মাস্ক পরা থাকে। আরোহী মাইকেলের দিকে চোখ সরু করে তাকালো। আই এম নট ইন্টারেস্টেড ইন ইউর ফাকিং ফিলোসফি অ্যান্ড ডিসগাস্টিং লজিক। মাইকেল আরও কাছে এগিয়ে আসতে আসতে বলল, ও রিয়েলি বেবি গার্ল, ডু ইউ নো হাউ টু ফাক? আরোহী কিছুটা দূরে সরে দাঁড়ালো। স্টে অ্যাওয়ে ফ্রম মি। মাইকেল দাঁতে দাঁত পিষে বলল, বেজন্মা একটা, এত অহংকার তোর কোত্থেকে আসে? আরোহী তবুও দৃঢ় কণ্ঠে বলল, কারণ আমি নিজের সত্যিকে চিনি, আমি আত্মবিশ্বাসী, আমি তোমাদের জন্য অভিশাপ, আমি অভিশাপ রথের সারথি। এবার মাইকেল কিছুতেই নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। মিস ন্যায়ের দেবী, আমি যা চাই তাই পাই। আমিও হাঁটতে শিখিনি। মাইকেলের আরোহীর তীব্র প্রতিবাদ সহ্য হলো না। চুলের মুঠি ধরে জোরে ধাক্কা দিল। আরোহী ঘাড়ে আর মাথায় প্রচণ্ড ব্যথা পেল। মাথার ডান দিকটা কেটে গিয়েছে। আরোহী উঠতে নিলে মাইকেল পেটে আর বুকে লাথি দিতে থাকলো। একে তো মেনস্ট্রাকশনের জন্য শরীরের তীব্র যন্ত্রণা, তার উপরে আবার এই নির্মম অত্যাচার। বেশ কিছুক্ষণ ধরে লাথির বর্ষণ ঘটানোর পর আরোহীর হাত পা বেঁধে ফেলল। মাইকেলের নিঃশ্বাস ভারী হয়ে এলো। তোর এই আত্মবিশ্বাস আজকে আমি ভাঙবই। তখনই মাইকেলের ফোন বেজে উঠল। তার ডেট কল করেছে। শালার আজকেই জন্মদিনটা হতে হলো। মাইকেল আরোহীর দিকে তাকিয়ে বলল, সেক্সি বেব, আই উইল কাম ব্যাক। আরোহী মনে মনে হাসতে হাসতে বলল, সূচনা তারা করেছে, তবে সমাপ্তি আমি ঘটাবো। এটুকুই ছিল গেম অফ ডেস্টিনি উপন্যাসের পর্ব 1, 2 এবং 3। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।